রেখেছেন এবং পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রাকৃতিক সম্পদ শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারের 60-এর দশকে, 63 থেকে 65। কিন্তু উনি করেছেন বাম কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী একটা কালচার সেট করে দিয়েছে ওনাদের মাথায়। এই হীনমন্য কিন্তু ইন্টারন্যাশনাল করা হয়েছে কেন? এবং ওইটা যদি সূচনা বক্তব্য পড়েন জাতিসংঘ বলছে প্রতি বছর সারা দুনিয়া থেকে ডজন ডজন ভাষা হারিয়ে যাচ্ছে এবং 2500-এর মতো ভাষা আগামী 50-100 বছর পরে আর থাকবে না। উপস্থিত আছেন খুলনা 4 আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ আজিজুল বারী হেলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সরাসরি আলোচনায় চলে যাই। হেলাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। কে কি বলছেন? আসলে আমরা গত কয়েকদিন ধরেই নানান কথা শুনছি, ভাষা নিয়ে কথা শুনছি। কেউ বলছেন অতিকথন, কেউ বলছেন এসবের লাগাম টেনে ধরবে কে। আলোচনায় যাবার আগে আমি কিছু বক্তব্য উল্লেখ করতে চাই। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে এসব কথা বলায় অনেকে আমাকে ভারতের দালাল ও রয়ের এজেন্ট বানিয়ে ফেলবে। তারপর আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এনসিপি থেকেও ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি তারা লিখেছেন সামাজিক মাধ্যমে, এবং আমরা সর্বশেষ আজকে দেখেছি যে জামায়াত আমিরও তার ফেসবুক স্ট্যাটাসে এই শব্দটি লিখেছেন। হেলাল ভাই, আপনি এই ভাষা নিয়ে তর্ক বিতর্ক এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমি এখন দেখছি যে মানুষ দেখতাম নদী দখল করে, খাল দখল করে, বিল দখল করে, ব্যাংক দখল করে, স্কুল দখল করে, এখন দেখি ভাষাও দখল করছে। ভাষা মানে শব্দ। এখানে ইনকিলাব শব্দ নিয়েই মনে হয় সমস্যা যত, তাই না? জি। ইনকিলাব শব্দটা তো আপনার আরবি থেকে একটা উদ্ভূত শব্দ। এর প্রকৃত মূল ধাতু হলো কালব মানে আপনার পরিবর্তন ঘটানো, কিছু রূপান্তর ঘটানো। সেইটা ফার্সি এবং উর্দুতে যা হয়েছে ইনকিলাব। মহাকবি ইকবাল তার কবিতায় প্রথম ইনকিলাব শব্দ ব্যবহার করে বিপ্লব বোঝাতে। এরপরে ভারতের ভারত যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত বিপ্লবীরা এই ইনকিলাব শব্দটা ব্যবহার করত। মোহানি, একজন বিখ্যাত হসরত মোহানি, তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করে। এরপরে ভগৎ সিং এই শব্দটা ব্যবহার করে। এছাড়া আপনার ইনকিলাব মানে বিপ্লব, রূপান্তর। এটা বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডারে কত শব্দ আছে? আপনার 21 টিভি, 21 বাংলা, টিভিটা তো ইংরেজি। অর্থাৎ শব্দের যে ডাইনামিজম, গতিময়তা, এই বিভিন্ন ভাষার থেকে শব্দ আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। সেরকম বাংলাদেশে ইংরেজিতে যেমন লাতিন শব্দ আছে, গ্রিক শব্দ আছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যাতে বিদেশি ভাষা ঢোকেনি। এই আলোচনাটা আমি একটু পরে করি। এখন কথা হলো যে ভাষা দখল করা হচ্ছে কেন? ইনকিলাব শব্দ ব্যবহার কে করলো? ভাষাটা তার হয়ে গেল। আমি জিন্দাবাদ শব্দ ব্যবহার করি, জিন্দাবাদ শব্দটা আমার হয়ে গেল। এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করেন, হয় অজ্ঞতা থেকে তৈরি করেন অথবা কোনো মতলব আছে। আমি তো ভাই বক্তব্য দেওয়ার সময় বিপ্লবও বলি, ইনকিলাবও বলি, যে আমার বক্তব্য দেওয়ার যে সেন্টেন্সের মধ্যে কোন শব্দটা বললে জনগণ আলোড়িত হবে। আমরা আগে শুনলাম বিপ্লব দীর্ঘজীবী হোক, বাংলাদেশেরা বলে, কমিউনিস্টরা বলে। কেউ কেউ বলে ইনকিলাব দীর্ঘজীবী হোক। এটা ইনকিলাব সিনেমা দেখছিলাম, ওই যে অমিতাভ বচ্চনের, খুব সম্ভব, তাই না? জি, অমিতাভ বচ্চনের ইনকিলাব সিনেমাটা। জি, ইনকিলাব শেষ দৃশ্যটা ছিল ইনকিলাব দীর্ঘজীবী হোক। ওরা হিন্দিতে কি বলে? এইগুলো মানে অযথা আননেসেসারি একটা বক্তব্য মানে তোলা। আপনার বাংলা ভাষায় শব্দের সংখ্যা কত বলেন? আপনার সবই তো তৎসম শব্দ, মানে সংস্কৃত থেকে আগত শব্দ।
সবই তৎসম অর্ধতৎসম তদ্ভব শব্দকে বলা হয় যেটা নাকি বাংলা ভাষার নিজস্ব শব্দ। আমি তো ডক্টর ইনামুল খান, ডক্টর ইনামুল, উনি হলো বাংলা ভাষা বিশেষজ্ঞ পণ্ডিত, উনি বলছেন যে তদ্ভব শব্দ বাংলা ভাষা থেকে উৎপত্ত, বাংলা ভাষার প্রকৃত শব্দ না। বাংলা ভাষার প্রকৃত শব্দ মাত্র 2% টোটাল আমরা যে ভাষা ব্যবহার করি। তা আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছিলাম যে 200-250 শব্দ হতে পারে বাংলা ভাষায়, উনি বললো যে না 20 থেকে 25,000 শব্দ। তাই বললাম তার তদ্ভবকে বলতে হবে বাংলা ভাষা শব্দ। যদি খাঁটি বাংলা ভাষা শব্দ কয়টা আপনি বলেন? বাংলা একাডেমি, আপনি কি বাংলা ভাষার যেটা দৈন্যতা আছে এটা কি বোঝেন? আপনি বাংলা ভাষায় কোনো মহাকাব্য রচনা করতে পারছেন? বাংলা ভাষায় কোনো বড় বড় মহাকাব্য, বড় বড় জ্ঞানের বই কি ট্রান্সলেশন করতে পারেন? আমাদের যে পবিত্র কোরআন শরীফ, এর যে ট্রান্সলেশন আমরা ছোটবেলা থেকে পড়ছি, এই যে মৌলানা আকরাম খা, তারপরে আরো কারা কারা লেখে এই বাংলা বলে, ভাই গিরিশচন্দ্র সেন যেটা লিখছে বাংলা ভাষায়, এর তো মনে হয় কোনো বাংলা ভাষার পণ্ডিতও পড়ে বসবে না আসলে উনি কি বাংলাটা ব্যবহার করেন। এখন আস্তে আস্তে শব্দের সাবল্যতা বাড়ছে। দেখলাম বিচারপতি হাবিবুর রহমান, উনি খুব সুন্দর করে বাংলা ভাষায় কোরআনের বাংলা লিখছেন। অতএব আমাদের বাংলা ভাষার একটা দৈন্যতা আছে। আমরা বড় বড় জ্ঞানের বই, সাহিত্যের বই, দর্শনের বই আমরা এখনো ট্রান্সলেট করতে পারি না। নিজস্ব ভাষায় তো সম্ভবই না। আমাদের যে বিদেশি ভাষা আছে তা দিয়েও আমরা পারি না। এইটা একটা আমাদের দৈন্যতা। এইটা নিয়ে এখন দেখি ইনকিলাব, ইনসাফ নাকি এটা কোন রাজনৈতিক দলের ভাষা, আমি এগুলোর সাথে একমত না। কে কি বলছে তা না। ইনসাফ তো আমার নেতা তারেক রহমানই প্রথম বলে যে আমি একটা ইনসাফ সমাজ, ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন না উনি? বলছেন তো উনি। তাহলে এই যে এইগুলো আমি মনে করি অযথা রাজনৈতিক অঙ্গনে কিছু। তারপরে একটা জিনিস ভালো হলো যে ভাষার উৎপত্তি, ভাষার বিকাশ, এগুলো মানুষ জানলো। ভাষার চর্চা, আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে বলছেন কি মাতৃভাষা, আসলে 21শে ফেব্রুয়ারিটা কি মাতৃভাষার জন্য হয়েছিল আপনি বলেন? 21শে ফেব্রুয়ারি আমরা কেন করেছিলাম? আমাদের রাষ্ট্রভাষা হিসাবে আমাদের বাংলা ভাষাকে তারা নিচ্ছিল না। মাতৃভাষার জন্য তো আমরা যুদ্ধ করিনি, করছি? আপনি বলেন মাতৃভাষার জন্য কি আমরা যুদ্ধটা করেছিলাম 52-তে? না, আমরা বলছিলাম যে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষায় মর্যাদা দিতে হবে। এই ভাষায় সরকারি প্রজ্ঞাপন হবে, ওই আইসিএস না, ওই যে সিএসপি, পাকিস্তান সিভিল সার্ভিসে পরীক্ষা দিতে পারবো। সরকারি প্রজ্ঞাপন বাংলা ভাষায় হবে, উর্দু ভাষায়ও হবে। সিএসপি পরীক্ষা আমরা সবটাই দিতে পারবো। ওরা বলছে না বাংলা ভাষা হবে না। এই নিয়ে তো যুদ্ধ। এখন আপনি দেখছি ওইটাকে করছেন কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আপনি ইনকর্পোরেট করে বলছেন যে আমরা আমাদেরকে গ্রেটনেসটা আরো বাড়ালাম। আমি তো মনে করি আমাদের 52টাকে আপনি বোঝাই দিলেন। 52 যে আমরা যুদ্ধটা করলাম, মানে সংগ্রামটা করলাম কি জন্য? যে মাতৃভাষায় রাষ্ট্রভাষা হবে, তাই না? আমরা নিজেরা মাতৃভাষায় কথা বলবো, এটা নিয়ে কিন্তু পাকিস্তান সরকারের সমস্যা ছিল না। সমস্যা রাষ্ট্রীয় ভাষা হিসেবে ওরা অনুমোদন দিচ্ছিল না, রাষ্ট্রভাষা বাংলা চায়। এখন হয়ে গেছে ওটা। তা আমি বলছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যদি করতে হয় তা 22 তারিখ করতেন, 20 তারিখ করতেন। 21 তারিখটা আমাদের জন্য সিঙ্গেল আউট করা উচিত ছিল। আমাদের ওই দিনকে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, ওরা আন্দোলন করছে, ওদের স্মরণে আমরা 21শে ফেব্রুয়ারি, ওইটাকে আপনি ইন্টারন্যাশনালি করছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন সমস্ত দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। কিন্তু ঠিক আছে, আমরা খুশি সেটা 22 তারিখ হোক। আমার 21 তারিখটা তো আমাদের একান্ত আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা যুদ্ধ করে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। আর শব্দ নিয়ে এই সমস্ত রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। হেলাল ভাইয়ের কাছে আমি আবার আসবো। এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। এই ভাষা নিয়ে হঠাৎ করে আবার নতুন করে বিতর্কের কারণ কি মনে হয় আপনার কাছে? মানে ধন্যবাদ। অনেকে বলছে অতি কথন বা অতি বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে বাংলা শব্দটাও কিন্তু বাংলা না, এটা কিন্তু বাঙ্গালা, একটা ফার্সি শব্দ। বাঙ্গালা। আপনি এই যে আমরা এত শ্রদ্ধা নিবেদন করে আসলাম শহীদ মিনার, শহীদ এবং মিনার দুটাই বাংলার বাইরের শব্দ।
তাহলে তো এখন থেকে শহীদ জিয়া আর বলা যাবে না। উনি যে দলটা করেন ওনাকে একটা নতুন শব্দ বের করতে হবে আর কি, যে যেহেতু ওই দলের নেতাকে নাম বারবার ওনাদেরকে নিতে হয়, ওনারা কি নামে ডাকবেন তাকে। তো শহীদ জিয়া তো শহীদ বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাইলে শহীদ মিনারে যদি নাম পরিবর্তন না হয় তাহলে তো ওনারা ফুল দিতেও আসতে পারবেন না, ওনাদের দলের পক্ষ থেকে আসা উচিত না। তাহলে ওনার নামের যে তিনটা অংশ, ইকবাল, হাসান, মাহমুদ, তিনটা আরবি শব্দ। ওনার বাবা, ওনার তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে ভাষার না, ওনাদের বেড়ে ওঠার সমস্যাটা, সংকটটা বুঝতে হবে। ওনার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রাকৃতিক সম্পদ শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারে 60-এর দশকে, 63 থেকে 65। কিন্তু উনি করেছেন বাম রাজনীতি। শেখ কামালের খুব ভালো বন্ধু ছিলেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি করতে যায় সেই দিনকার গাড়িটা উনি চালাচ্ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন ওনারা। তো সেই রকম একটা বাস্তবতায় যখন ওনাদের এসে বাংলাদেশি জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধের রাজনীতির যে ফ্রেম বিএনপির, এই রাজনীতিটা করতে হয়, ওনার চিন্তার ফ্রেমের সাথে ওই রাজনীতিটা আসলে যায় না। কিন্তু ক্ষমতার রাজনীতি করবার জন্য একবার জাতীয় পার্টি করেছেন, তারপরে আবার বিএনপি করেছেন, এই কাজগুলো করেছেন। এই হীনমন্যতা শুধু ওনার না, ইটস এ ফেনোমেনা। ওনার জেনারেশনের টোটাল লেফট পলিটিক্স করছে দেখবেন, যারা মুসলিম লীগ পরিবারের সন্তান, তথাকথিত প্রগতিশীল রাজনীতি করেছেন। বামপন্থা রাজনীতি মানে কি, ধরেন আমিও লেফট পলিটিক্স করছি, ইংল্যান্ডেও লেফট পলিটিক্স দেখছি। এরা হচ্ছে কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী একটা কালচার সেট করে দিয়েছে ওনাদের মাথায়। এই হীনমন্যতার একটা ফেনোমেনা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ। এবং শুধু সে না, আরও পত্রিকাগুলোতে যে রিপোর্টগুলো দেখবেন, যারা যারা ইন্টারভিউ দিয়েছেন, তথাকথিত প্রগতিশীল হবার চেষ্টা করছেন, এই পুরো হীনমন্যতার জায়গাটা হচ্ছে একটা ইসলামোফোবিয়ার এলিমেন্ট আছে। এইটা 60-এর দশকে বেড়ে ওঠার সেই সোকল মানে মিসগাইডেড লেফট পলিটিক্সের জায়গা আছে কলকাতার। আর থার্ড সমস্যা হচ্ছে নতুন যে ইয়াংদের ভিতরে একটা অর্গানিক পরিবর্তন হয়ে গেছে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে, যে রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে তারা মেনে নিতে পারছে না। তারা সেই তাদের যুগান্তর শব্দে সমস্যা নাই, কালের কণ্ঠ শব্দটাতে সমস্যা নাই, প্রথম আলো শব্দটাতে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে হিন্দুত্ববাদী সেই বঙ্কিমীয় ভাষা গত শতাব্দীর শুরুর দিকের, যেগুলো ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে বাংলা ভাষার নতুন ব্যাকরণ, তারপরে ডিকশনারি তৈরি করে আমাদেরকে চাপিয়ে দিয়েছেন। এটা তো এই এলাকার মানুষের জবানই ছিল না, এই জমিনের জবান তো এগুলো ছিল না, এগুলো তো চাপিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে সংস্কৃত ভাষার বিরুদ্ধে কি কেউ আন্দোলন করেছে? বাংলাদেশে আলেম ওলামারা, কোনো ইসলামী দল কেউ কেউ বলছে যে এই সংস্কৃত শব্দ এগুলো বাদ দিতে হবে, এই বঙ্কিমীয় তারপরে আনন্দবাজারীয় শব্দ বাদ দিতে হবে? এই লড়াই তো কেউ করে নাই। তাহলে আমরা যারা সাহিত্যের সাথে পরিচিত, আমরা ইনকিলাব শব্দের সাথেও পরিচিত, আমরা বিপ্লবের সাথেও পরিচিত, আমরা আজাদির সাথেও পরিচিত, আমরা স্বাধীনতার সাথেও পরিচিত। সমস্যা কি? যে যেটা ব্যবহার করতে চায় করতে দেন না, ঠেকানোর দরকারটা কি? দেখেন বিএনপিকে কিভাবে এই লোকগুলো ডুবাচ্ছে। গত বছর 24-এর আন্দোলনের সময় আমার মনে আছে, আমি নিজে দেখেছি, নিজে পড়েছি। বিএনপি তার পেজে, ফেসবুক পেজে লিখতেছে, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? দেখবেন হেলাল ভাই তো বিএনপি রাজনীতি করেন, বিএনপি স্লোগান আছে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা, রাজপথ, দেখেছি। এগুলো সব কিন্তু আপনার অবাঙালি, সোকল্ড যদি আপনি ধরেন, যেটা আমাদের ভাষা না, বলা হচ্ছে উর্দু ভাষা। উর্দু শব্দটা ইটসেলফ একটা তুর্কি শব্দ। উর্দু শব্দ মানে হচ্ছে ক্যান্টনমেন্ট। এর মানে হইল যে অটোমান এম্পায়ারের সময় সোলজাররা মুসলিম এম্পায়ারের বিভিন্ন জায়গা থেকে গেছে না, ভারতবর্ষ থেকে তো ওখানে গেছে। ক্যান্টনমেন্টে যে ভাষাটা শত শত বছর ধরে ডেভেলপ করছে, এটা বলা হইতো যে উর্দুটা মানে হচ্ছে ওই মুসলমানদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে আর কি। উর্দু ভাষা সবচেয়ে বড় কবি কারা? এখন পর্যন্ত ভারতের যে 14টা জাতীয় ভাষা আছে, তারা যেগুলোকে স্বীকৃতি দেয়, তার ভিতরে উর্দু একটা। কলকাতা বিশ্ববিদ্যালয় মমতা নিজে উর্দু একাডেমির চেয়ার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ে। উর্দু ভাষার সবচেয়ে বিখ্যাত প্রমিনেন্ট জীবিত কবিরা সবাই ভারতবর্ষের, সবাই ভারতের। বলিউডের ভাষা কোনটা? বলিউড কি হিন্দি ভাষার? নো, বলিউডের ভাষা হলো উর্দু। এত মেলোডিয়াস এইটা সংস্কৃত অথবা ভারতীয় কোনো ভাষা নাই
যেই মেলোডিটা উর্দুতে আছে। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা হিন্দি গান মনে হয় যে ভিতরটাকে কিভাবে আমাদেরকে আপ্লুত করে ফেলে। হিন্দির যে মানে বলিউডের মিউজিকের কথা বলছি, উর্দুর যে মিউজিকের কথা বলছি, সেটা প্রচণ্ড রকম আমাদেরকে তাড়িত করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কোনোটা নেওয়ার ব্যাপারে যেমন ফোর্স করার দরকার নাই, বাদ দেওয়ার ব্যাপারে ফোর্স করার দরকার নাই। 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই কথা বলেছি, লড়াই করেছি, স্লোগানে মিছিলে উন্মুখ ছিলাম, আমরা তখন তো মাথায় আসে নাই যে এই কথাটা বলা যাবে কিনা। ওনার নামের মাঝখানে হাসান আছে, ওই হাসান নাম রেখেও কিন্তু হাসিনার বিরুদ্ধে উনি লড়াই করেছেন। দুটো আরবি শব্দ কিন্তু। আওয়ামী আর লীগ, এইটা যে বাঙালি শব্দ না, বাংলার শব্দ না, এটা নিয়ে কি বাংলাদেশের সুশীলরা কোনোদিন প্রশ্ন তুলেছে? যেই আওয়ামী উর্দু শব্দ এবং লীগ ইংরেজি শব্দের ফ্যাসিবাদী দালালরা শহীদ মিনারের অবাঙালি শব্দে গিয়ে 21-এর রাতে ভাষার জন্য ফুল দিয়ে আসছে, তাদের খারাপ লাগে নাই, লজ্জা লাগে নাই? তখন প্রগতির কি সমস্যা হয়নি? সমস্যা হয়েছে। এখন এই জন্য হচ্ছে এই হীনমন্যতা, এই দালালি হচ্ছে কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদের একটা নগ্ন হস্তক্ষেপ। আমরা যখন ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা দিল্লির পলিটিক্যাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, কলকাতার কালচারাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, একসাথে বলছি। এবং আমি বুদ্ধিজীবী এমআর আক্তার মুকুলের কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী বইটা মানুষের পড়া দরকার। যারা এই দালাল সম্প্রদায়কে এখনো চেনে নাই, তাদের এই হেজিমনি সম্পর্কে বোঝা দরকার, পড়া দরকার। তাহলে যেটা হবে যে বুঝতে পারবে যে আসলে ল্যাঙ্গুয়েজের এই ব্যারিয়ারটা কৃত্রিমভাবে আরোপিত, প্রয়োজন নাই। আপনি এটা যদি করেন, এটার গুরুত্ব আরো বাড়বে। এখানে এটা আরো বেশি অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির যে ফ্লো আছে, ফ্লেভার আছে, এটা তৈরি করবে। প্রগতিশীলরা আপনারা আরো বিপদে পড়বেন, আরো মার্জিনে চলে যাবেন। আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। হেলাল ভাই, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি বলছিলেন, শহীদ মিনারের প্রসঙ্গ তুলছিলেন। আমি তখনই একটি বিষয় আমার কাছে আসলো, গতকালকে সারাদিন ভরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত আমির বলেছিলেন যে রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি, তিনি শুধু ওই দায়িত্ব পালনের জন্য এসেছেন, এই কথাটি তিনি বুঝিয়েছেন। আমি এটা বলছি, এখন ফুয়াদ ভাইয়ের একটু বলি। ফুয়াদ ভাই কিন্তু তার বক্তৃতার মাধ্যমে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে দুইটা ভাগে ভাগ করে দিল। একটা হলো ইন্ডিয়ান হেজিমনি আমাদের উপর আক্রমণ করছে, তাহলে এরা ঠেকাচ্ছে কি দিয়ে? উর্দু শব্দে, উর্দু সাহিত্যের আপনার সৌন্দর্য দিয়ে। আমার বাংলা গেল কই? ফুয়াদ ভাই তো বাংলার কথা একবারও বললেন না। আমার বাংলা ভাষার যে গতিময়তা, বাংলা ভাষার যে প্রাঞ্জল রূপ, বাংলা ভাষার যে সুরেলা আমেজ, বাংলা ভাষার যে দৈন্যতা, এটাকে আরো বাড়াতে হবে, এইটা বললে মনে হয় ভালো হতো। এই যে পলিটিক্যাল হেজিমনি, ভাষা দিয়ে একটা ভাষার উপর চাপিয়ে দেওয়া, এই সব আলোচনা করলে কিন্তু জাতি বিভক্ত হবে। তবে একটা ঠিক, আমরা একটা ভালো আলোচনা, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করছি শব্দ নিয়ে, ভাষা নিয়ে। এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর, আপনি যদি এখন ওই যে কোষ্ঠী যাচাই করতে চান, তার পূর্বপুরুষ, তারপর পলিটিক্যাল ফ্যামিলি এবং ভেরি মাচ আপনার ডিগনিফাইড ফ্যামিলি। সুতরাং আপনি, সে যেটা বিশ্বাস করে সে সেটা বলছে, তার বিশ্বাসের উপর আঘাত আনতে পারেন না, তার বিশ্বাসের উপর আপনি আঘাত আনতে পারেন না। আমি যেমন বিএনপি করি, আমি কিন্তু তার বক্তব্যকে সমর্থন করছি না, আবার তার বক্তব্যকে বিরোধিতা করছি। আমি আমার বক্তব্যটা দিচ্ছি, তাই না? আপনি স্যুট পছন্দ করেন, স্যুট তো ইংরেজি একটা পোশাক, বাংলার সংস্কৃতিতে স্যুট নেই, আছে? তাই বলে কি আমি আপনার স্যুটকে তো বলতে পারি না ওই ইংরেজ থেকে পড়াশোনা করেছে, ইংরেজদের দালাল বলতে পারি না, কারণ এটা কমন। স্যুটের কোনো ভাষার কোনো যেমন দেশ, ঠিকানা, কাল, স্থান নেই, ঠিক এইরকমই পোশাকেরও তাই। উনি ইনকলাব শব্দটা পছন্দ করেনি। দ্যাট ডাজ নট মিন যে উনি ভারতীয় হেজিমনিকে বা অন্য কোনো হেজিমনিকে, পাকিস্তান হেজিমনিকে লালন করছে। উনি অবশ্যই বাংলা হেজিমনিকে, বাংলাকে লালন করছে। এবং উনি বলছে যে ইনকলাব শব্দটা বাংলার না, এটা তো সত্য। ইনকলাব শব্দ বাংলার না, এটা তো সত্য। এর রাজনৈতিক ব্যবহার, আপনি তার পক্ষে, উনি তার বিপক্ষে, কিন্তু শব্দের কোনো রাজনৈতিক ব্যবহার হয় না। শব্দের একটা ব্যবহার হয় সাহিত্যিক ব্যবহার, নান্দনিক ব্যবহার। এখন আছেন শহীদ মিনারে। আমি বিনীতভাবে প্রশ্ন করছি, আমার এই প্রশ্ন হলো এরকম যে শহীদ মিনারে আমরা আমাদের ঐতিহ্য স্বাধীনতার পর থেকেই
আমরা শহীদ মিনারে ফুল দিই, বিশেষ করে ভাষা শহীদদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে ফুল দিই, ৭১-এর যারা ই করছে, ইভেন ২৪শে জুলাইও যদি এরকম কোনো স্তম্ভ করা হয়, এরকম কোনো মিনার ঠিনার বা স্মৃতিসৌধ করা হয়, সেখানেও মানুষ ফুল দেবে, তাই না? আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যায় ফুল দিয়ে আসি না? বিভিন্ন মাজারে যারা বিখ্যাত ব্যক্তি আপনার, তাদের আমরা ফুল দিয়ে আসি। এখন আমার বক্তব্য হলো, একজন থিওলজিস্টের কাছে, যা ধর্ম বোঝে, ধর্ম যারা বিশেষজ্ঞ, যে ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না, কোনো শহীদ বেদিতে, কোনো স্তম্ভে, কোনো মূর্তিতে বা কোনো প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, মানে ওইটাকে আপনি ওরশিপ করছেন। ইসলাম একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ওরশিপ করা যায় না। তাইলে উনি বলছেন রাষ্ট্রীয় আচরণের জন্য যাচ্ছি, তার মানে কি রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয়র কারণে আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন। এটা কি ইসলাম অ্যালাউ করে যে আপনি আপনার রাষ্ট্রীয় কাজের জন্য বা রাষ্ট্রের কোনো নিজের কোনো লাভের জন্য আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন? তাহলে কি আমরা বলতে পারি না যে আপনি ইসলামকে নিয়ে ব্যবসা করছেন রাজনীতির কারণে? ব্যবসা বা খেলা করছেন, ব্যবসা শব্দটা শুনলে খারাপ লাগবে ওনাদের, খেলা করছেন রাজনীতির কারণে, মানে রাজনীতির মতো সংকীর্ণ একটা অর্থকে ইসলামের মতো একটা মহান ধর্মকে আপনি বিকায় দিলেন, তাই না? আমার এই কথা শুনে হয়তো আপনাকে খারাপ লাগবে যে আপনি কেন তাহলে শহীদ মিনারে যাচ্ছেন, আপনি কেন তাহলে জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন, আপনি কেন স্মৃতিস্তম্ভে যাচ্ছেন, বলছেন না আপনি তো মুসলমান, বলছেন না? কিন্তু আমি তো আমার নামের আগে ইসলাম বলছি, আমি তো বলছি না আমার দলটা ইসলামিক দল। আমি কি বলছি? আমার দলটা বাংলাদেশি জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই ভূখণ্ডের সমস্ত সংস্কৃতিকে আপনার লালন করি। এখন জামাতে ইসলাম এই ভূখণ্ডের সব সংস্কৃতিকে যদি লালন করে, তাহলে আমার বক্তব্য যে ইসলাম এর অ্যাবজর্পশন পাওয়ার সবচেয়ে বেশি, যে কোনো সংস্কৃতিকে, অনেক সংস্কৃতিকে সে অ্যাবজর্ব করতে পারে, অ্যাজ লং অ্যাজ যদি সেটা একত্ববাদের সাথে কনফ্লিক্ট করে, মনোথিজমের সাথে কনফ্লিক্ট করে, তাহলে ইসলাম আর অ্যাবজর্ব করে না সেটা, জি, তাই না? একত্ববাদের সাথে যদি কনফ্লিক্ট করে, তাহলে আপনি যখন একটা মিনারে, একটা বেদিতে, একটা স্তম্ভে ফুল দিতে চান, এটা কি ইসলামী কালচার বলেন বা মনোথিজম বলেন, একত্ববাদ বলেন, তৌহিদবাদের সাথে কি কনফ্লিক্ট করে না? তাহলে জামাত ইসলামের উচিত হবে তাদের নামের আগে ইসলাম শব্দটা উঠায় নেওয়া। তা না হলে কি হবে, আপনি ইসলাম ধর্মকে নিয়ে খেলা করছেন, নাম দিচ্ছেন ইসলাম, অথচ ফুল দিচ্ছেন বেদিতে। ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না? আপনি বলেন যে আমি জামাত বাংলাদেশ, সমস্যা নেই, আপনি বাংলাদেশের সমস্ত কালচারকে যদি আমরা ধারণ করি, আপনি যদি ধারণ করতে চান, এখন যদি ইসলাম যদি আপনি যদি মনে করেন যে ফুল দেওয়া, মাজারে যায় ফুল দেওয়া, বেদিতে যায় ফুল দেওয়া, এটা ইসলামে বৈধ কি বৈধ না, ধর্মতত্ত্ববিদরা বলবেন। তাহলে জামাত ইসলাম নাম দিয়ে রাজনীতির কারণে ধর্মকে এইভাবে বিকিয়ে দেয়া বা মিলান করে দেয়া, এটা কি আদৌ মহান ধর্মের সাথে প্রতারণা করা হলো না? আমি খুব বিরোধভাবে, আমার ভুল হতে পারে, এটা ব্যাখ্যা দিতে পারে, দিতে পারে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, বুঝেছি। আমি আসাদুজ্জামান ফুয়াদের কাছে এই প্রশ্নটি আমি রাখলাম, যেটি হেলাল ভাই বলছিলেন যে আসলে এটি কি প্রতারণা বা খেলা বা ব্যবসা কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? কিন্তু তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন খুলনা ৪ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ আজিজুল বারী হেলাল এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিরতিতে যাওয়ার আগে হেলাল ভাইয়ের প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই যে আসলে জামাতের পক্ষ থেকে যে কাজটি করা হয়েছে রাষ্ট্রীয় আচার হিসেবে তারা বলছেন,
খেলাল ভাই বলছেন যে এটি এক ধরনের প্রতারণা বা ব্যবসা বা খেলা, আপনি কি মনে করেন আসলে? এর আগে আমি হেলাল ভাইকে একটু রেসপন্স করি রেসপেক্টফুলি, সেটা হচ্ছে যে তাহলে বাংলা কোনটা? এই সবটাই বাংলা। আমি তো ভাগ করারই পক্ষে না তো। আমরা যা যা বলছি এগুলোর পুরোটাই তো এখন বাংলা। যেমন চেয়ার, ইন্টারনেট, মোবাইল, টেবিল, মানে এগুলো তো আমরা অন্য ভাষার শব্দ, এটা এইভাবে আমরা চিন্তাই এখন আর করি না। অন্য ভাষার শব্দ কোনটা? যেই শব্দটা বুঝতে আপনাকে একটা ভিন্ন অনুবাদীয় শব্দ ব্যবহার করতে হয়। যেমন ধরেন প্রেসিডেন্স তো না, মানে কোনো মানে বাংলা শব্দ না। এটাকে আপনার বাসস্থান, ঘর, কিছু একটা দিয়ে এটা বুঝাইতে হবে, হোম। তো এই জন্য হচ্ছে যে আমরা এই যে শব্দগুলো নিয়ে আলাপ করছি, এর প্রত্যেকটা শব্দ বলার সাথে সাথে একজন মানুষ বোঝে যেটা দিয়ে কি বলা হয়েছে, এটার জন্য আর তর্জমা লাগে না। অতএব যে শব্দটা বুঝতে আপনার তর্জমার মুখোমুখি হতে হয় না, সেই শব্দটা আপনার হয়ে গেছে। এই পুরোটাই আপনার সমৃদ্ধ জায়গা। অতএব সেই জায়গায় এখন খুঁজে খুঁজে, এবং মাননীয় মন্ত্রী যেটা দেখলাম ওনার বক্তব্য নিয়ে ইংরেজিও কিন্তু বলেছেন কয়েকবার, তাহলে ওইটাকে কি ওনার আনকমফোর্টেবল লাগে নাই যে ওগুলো তো বাংলার শব্দ না, যে দেশে এগুলো আমার ভাষা নামে ইংরেজিতে বলছেন, এগুলো শিক্ষকরা উল্টাপাল্টা শিখাইছে এগুলো বললেন, তখন কি ওনার মনে হয় নাই ইনকিলাব শব্দটাকে যেভাবে ওনার বাংলা মনে হয় না, আজাদিটাকে বাংলা মনে হয় না, ইংরেজি শব্দগুলোর ব্যাপার ওনার আনকমফোর্টেবল ফিল হয় না কেন? এই ফিল না হওয়াটাই হলো হেজিমনি, কলোনিয়ালিজম। বুঝতে হবে যে কেন আপনি দেখবেন আমাদের আরবি, ফার্সি, উর্দু শব্দ নিয়ে যে পরিমাণ চুলকানি হয় আমাদের জনগোষ্ঠীর ভিতরে, শিক্ষিত তথাকথিত জনগোষ্ঠীর ভিতরে, দেখবেন ইংলিশ নিয়ে নাই। মাদ্রাসায় পড়া একটা ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে আন্ডার এস্টিমেট করি, হাসি তামসা করি, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে আমরা কি আন্ডার এস্টিমেট করি? তাদেরকে আমরা খুব প্রেস্টিজিয়াস, প্রিভিলেজড মনে করি। অথচ মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা বাংলাদেশকে বেশি ওন করে না ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা বেশি ওন করে? আমার নিজের এক্সপিরিয়েন্স আছে তো। যারা বাংলাদেশে বসে ব্রিটিশ সিটিজেন হয়, বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ান নাগরিক হয়, বাংলাদেশে বসে সে থেমস নদীকে যতটা চেনে, ও আমার পদ্মা চেনে না, আমার কুশিয়ারা চেনে না, আমার গোড়াই চেনে না, ও আমার বুড়িগঙ্গা চেনে না। এই জন্য প্রশ্ন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কারণ বাংলা আমাদের জনগণের ভিতরে এই সুপিরিয়রিটি সেন্স, এই কনফিডেন্সটা বুস্ট করে না। কারণ বাংলার দৈন্যতা নিয়ে কথা বলেছেন হেল ভাই, কারেক্টলি বলেছেন, বাংলাতে আপনি মেডিকেল সায়েন্স পড়তে পারবেন না, বাংলাতে আপনি হায়ার ম্যাথ করতে পারবেন না, বাংলাতে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না, বাংলাতে আপনি অলমোস্ট কিছুই ভালোভাবে পড়তে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্য যদি বলেন, প্রতি বছর 100-500 বইয়ের কথা বলেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত লিটারেচার, তার একটাও কি বাংলাতে হয়? একটাও হয় না। তো অধিকাংশ জিনিস আপনাকে কি করতে হয়? ইংরেজিতে পড়তে হয়, অন্য ভাষায় পড়তে হয়। আমরাও এখন অনেক বেশি ইংরেজিতে বেশি কমফোর্টেবল হয়ে গেছে কেন পড়তে? কারণ বাংলাতে ভালো মানের জিনিস নাই। অতএব সেই জায়গায়, এবং দেখেন এই জন্য দিবসটার নাম কি করা হয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল করা হয়েছে কেন? এবং ওইটা যদি সূচনা বক্তব্য পড়েন জাতিসংঘ বলছে প্রতি বছর সারা দুনিয়া থেকে ডজন ভাষা হারিয়ে যাচ্ছে, এবং 2500-এর মতো ভাষা আগামী 50-100 বছর পরে আর থাকবে না সারা দুনিয়াতে। তাহলে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা হচ্ছে আমার 21শে ফেব্রুয়ারিকে অনার করছে ব্যাপারটা তা না। এটার মোদ্দা কথা হচ্ছে পৃথিবীর কোনো ভাষা যেন হারিয়ে না যায়, প্রত্যেকটা ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করা। আমাদের এখানেও আছে, চিটাগং হিল ট্রক্সে আপনার এমন অনেকগুলো 10টা-12টা ল্যাঙ্গুয়েজ আছে যার মাত্র 10-12 জন মানুষ বেঁচে আছে, 15 জন লোক বেঁচে আছে, এর বেশি লোক আর বেঁচে নাই। মানে আগামী 20-30 বছর পরে এই ভাষাগুলো আর বেঁচে থাকবে না। তাহলে জাতিসংঘ ইউনেস্কো যখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করেছে, সে কিন্তু এইটা একটা মোটা ক্যানভাসে করেছে। 21 তারিখে করেছে বাংলাদেশের ঘটনাটাকে সিগনিফাই করবার জন্য। ভাষার জন্য রক্ত আরও মানুষ দিয়েছে, আসামে দিয়েছে, দক্ষিণ ভারতে দিয়েছে। অতএব সেই জায়গায় আমার মনে হয় যে সবার অবদান, সব ভাষার প্রতি সমান শ্রদ্ধা, ভালোবাসা, এবং সব ভাষাই আপনার হয়ে যায় সময়ের সাথে সাথে। সব ভাষাই আপনি একই ভাষায় দেখেন, আপনার চিটাগংয়ের মানুষ যেভাবে কথা বলে বরিশালের লোক তো কথা বলে না, নোয়াখালীর লোক, সিলেটের লোক তো একভাবে কথা বলে না। তো প্রত্যেকটাই আমার ভাষা। কোনোটাকে ছোট করা, কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া, একটার ভিতরে সন্ত্রাস আছে, হেজিমনি আছে, মৌলবাদ আছে, প্রতিক্রিয়া আছে, আমরা সেটা খোঁজার চেষ্টা করা উচিত। স্বল্পতা আমি আপনার ওই প্রশ্নেই আসতে যাচ্ছিলাম যে শহীদ মিনারে যে শ্রদ্ধা জানানোর বিষয়টি, আমি তো বরং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার পক্ষে। তারা বিএনপি জামাতের জোটে যখন ছিল তখনও কিন্তু জামাত স্মৃতিসৌধে শহীদ মিনারে গেছে, বেগম জিয়ার সাথে মন্ত্রিসভার সাথে যে শ্রদ্ধা নিবেদন করা লাগে সেখানে তারা গেছে। এবং তারা যে এখনও এখানে আসছে বিরোধী দলীয় নেতা হিসাবে, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, সে চাইলে এখানে মানে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে পারতো।
তো তারপর আমার মনে হয় যে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা এতদূর পর্যন্ত এসছেন এবং দোয়াও করেছেন প্রধানমন্ত্রীর দেখা দেখি। মাননীয় প্রধানমন্ত্রী ফুল দেওয়াটা ধর্মের সঙ্গে কনফ্লিক্ট করে কিনা, এটা তো ধর্মীয় তাত্ত্বিক বলতে পারবে, আমাদের রাজনীতিবিদদের কাজ না। সেই বিষয়টি কিন্তু হেলাল ভাই ওইটা তুলছিলেন। ওই যে উনি রেফার করেছেন, তো এটা যারা আলেম ওলামায়ে কেরাম আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের ডক্ট্রিনাল পজিশন কি। আমরা পলিটিক্যালি বলতে পারবো, পলিটিক্যাল অবজারভেশন দিতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দোয়া করেছেন এবং এই দোয়া করাকে নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। একটা জিনিস, এটা এক বাস্তবিক কথা, আমরাও অনেক বছর ধরে ছোটবেলায় শুনেছি যে এক পক্ষ বলছে যে এটি ফুল দেওয়া বা এটি বেদাত বা মূর্তি পূজা, শিরক করা, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। না, এটা অবশ্যই এটা তাদেরকে, যাদের কাছ থেকে শুনেছেন তাদেরকে বলতে হবে। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে পলিটিক্যালি এটার অবজারভেশন দিতে পারবো। আমরা বোধ করি যে বিরোধী দলের নেতা হিসাবে ওনাদের উপর যেটা করণীয় দায়িত্ব ছিল সেটা ওনারা করেছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এর আগে হচ্ছে স্মৃতিসৌধে, সাভারে, শহীদ মিনারে বেগম জিয়ার মন্ত্রিসভায় থাকার সময় ওনাদের দলের নেতারা কিন্তু গেছেন। দল আকারে কেন করছেন না এটার প্রশ্ন ওনাদেরকে করতে হবে, যে ওনারা কেন এটা করেন না, ওনাদের বেসিসটা কি, সেটার ব্যাখ্যা ওনারা দিবেন। বাট আমি বোধ করছি বিরোধী দল আকারে তারা তাদের দায়িত্ব রাষ্ট্রাচার পালন করেছেন, সেখানে তারা কোনো করেন নাই, মানে কোনো ঘাটতি করেন নাই, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। জি, আপনার বক্তব্য আমরা শুনেছি স্পষ্ট। আমি হেলাল ভাইয়ের কাছে আসতেছি। হেলাল ভাই, কে কি বলছেন এটি নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। আমরা আশা করি আপনি হয়তো আগামীতে মন্ত্রিসভায় আপনাকে আমরা দেখতে পাবো। সম্প্রতি আমরা মন্ত্রীদের কয়েকটি বক্তব্য শুনেছি যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না। একটি কথা বলা হয় যে আসলে অপ্রয়োজনীয় বক্তব্য বা অতিকথন যে জায়গাটিকে বলা হয়, সেটি কি আসলে খুব বেশি প্রয়োজন আছে কি? না, দেখুন, আমাদের যে মন্ত্রিসভা, আমি মনে করি ভেরি মাচ ভাইব্রেন্ট ইট উড বি ইন ফিউচার। এটা ভাইব্রেন্ট মন্ত্রিসভা, এবং আপনি মন্ত্রিসভা দেখলেই বুঝবেন যে এরা কিন্তু অ্যাক্টিভ। আমি দেখলাম যেদিন শপথ নিয়েছে সেদিন থেকে এই কাজ শুরু করেছে। এখন এই মন্ত্রিসভা কতটা ভালো পারফর্ম করবে, ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। এখনই বলা যাচ্ছে না। 4 দিনের মতো বয়স মনে হয় মন্ত্রিসভা, তাই না? এখন এই মন্ত্রিসভা, আমার বিশ্বাস থেকে বলছি, যেহেতু তাদের সাথে আমি রাজনীতি করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদের প্রত্যেককে তাদের কাজের দক্ষতা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। তো এবং তারা ভেরি মাচ অ্যাক্টিভ, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। আমাদের কারোরই সন্দেহ নেই যে তারা যোগ্য হিসেবে হয়তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলছি অ্যাক্টিভ, সক্রিয়। তারা যে কোনো কাজ তারা করতে চায়, কাজ করার একটা ইচ্ছা তাদের রয়েছে। দেশের পক্ষে কাজ করা, দলের পক্ষে কাজ করা, মানুষের পক্ষে কাজ করা, এই ইচ্ছা, প্রবল ইচ্ছা আছে বিধায় তারা রাজনীতিতে যোগ দিয়েছে এবং রাজনীতিবিদ হয়েছে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে যে তাদের টেনিউরটা যতদিন থাকে ততদিন তারা কি কি কাজ করে। এখন অনেক 2-1 মন্ত্রী কিছু কথা বলেছেন, সেই কথাগুলোকে নিয়ে বিভিন্নভাবে ক্রিটিক করা হচ্ছে। এটাই স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য এটাই, যে কোনটা চাঁদাবাজি কোনটা চাঁদাবাজি না। এটা আমার একটা মনে হয় যে রবিউল আলমের কথা মনে হয় খুব সময় বলছেন, আপনার এখানেও টকশো করে, তো আমি দেখি রবিউল আলম, তাই না? সে আমার মনে হয় খুব চাঁদাবাজি যে বরদাস্ত করা হবে না, এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এবং আমাদের মন্ত্রীরাও এটা মনে করেন। তিনি গতকালকে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার করছেন যে তিনি বলেছেন যে চাঁদাবাজি নেই, আমি এই কথা কিন্তু বলিনি। আমি বলেছি একটা হলো চাঁদা আর একটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায়, চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না। ওইটাই আমার বক্তব্য। চাঁদাবাজিকে সে কেন কেউই সমর্থন করবেন না। সে যেটা বোঝাতে চাইছিল, আমি দেখলাম যে ওই যে শ্রমিক কল্যাণ, জি, তারপরে ফান্ড আছে, তারপরে আপনার মালিকদের একটা ফান্ড আছে, ওইখানে যে মাসিক চাঁদা, এইটাকে সে বোঝাতে চাইছে। সে যদি বলতো যে চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রী যেটা বলছে, জুলুম বা কোনোভাবে বরদাস্ত করা হবে না, সে সেটাই বলছে, কিন্তু সেটাকে আবার ডিপ থট ব্যাখ্যা দিতে গেছে, তখন কোনো একটা অংশ জনগণের কাছে খারাপ লেগেছে যে আসলে সমঝোতার মাধ্যমে কি আর চাঁদাবাজি হয় নাকি? সমঝোতার মাধ্যমে সমঝোতা শব্দটাই সমস্যা এখানে সৃষ্টি করছে, আমি দেখলাম। তো আমি আশা করব যে এই 4 দিনের একটা মন্ত্রিসভা এখনো আপনার এই সব ছোটখাটো বিষয়ে
না ধরাই আমি ভালো, আপনার আমরা কাছে- কাজটা দেখি যে কি কাজটা তারা করে। নিশ্চয়ই তারা চেষ্টা করবেন নিশ্চয়ই ভালো কাজ। আপনি মন্ত্রী হলে কি আপনি যখন তখন কি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন নাকি আসলে মুখপাত্র? আমরা যেটি দেখি যে অন্য দেশে যে সাধারণত সরকার রাষ্ট্রীয় পর্যায়ে যারা থাকেন সর্বোচ্চ পর্যায়ে তারা খুব একটা কথা বলেন না, ওই মন্ত্রণালয় মুখপাত্ররাই সাধারণত বক্তব্যগুলো দিয়ে থাকেন। আপনি কি আসলে মন্ত্রী হলে সেই ধরনের কাজ দেখেন, করবেন? আমি আমার ব্যক্তিগত বিষয় না, আমাদের দল বিএনপি সবচেয়ে আপনার ফ্রিডম ভোগ করে তার নেতাকর্মীরা। আপনি দেখছেন আমাদের দল থেকে 7 থেকে 8 জন আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছে। আবার আমাদের দলের যেমন টুকু ভাই বলছেন ইনকলাব শব্দটা ব্যবহার করতে হবে না, আমি কিন্তু বলছি করা যাবে। আমরা কিন্তু একই দল এবং তিনি আমার নেতা, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তাই না? এই যে গণতন্ত্রের ডিফারেন্স অফ ওপেন এটা আছে। সুতরাং আমি আরেকটু কথা বলে নিই, আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটা 17 বছরের গণ অভ্যুত্থান কেন করেছিলাম? জাতীয়তাবাদী শক্তির আন্ডারে দেশটা চালানোর জন্য, এবং সেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার অবর্তমানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা তো এই জন্যই আন্দোলনটা করেছিলাম। আমি মন্ত্রী হওয়া বা উনি মন্ত্রী হওয়া বা উনি এমপি হওয়া বা আমি এমপি হওয়ার জন্য আমি আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকবে, তারেক বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা সেই হিসাবে সাকসেস। আর যদি আল্লাহ কখনো আমাকে সেই মন্ত্রিত্বের যেটা বলছে নেতৃত্ব দেওয়ার মানে সুযোগ দেন, তাহলে অবশ্যই আমার দলও এটা মনে করে আমরা ওপেনলি গণমাধ্যমের সাথে কথা বলবো। যদি কথা না বলেন, যদি পেন্সিল মানসিকতা না হন, যে পেন্সিলের পিছনে ইরেজার থাকে না, ওটাকে মুছে ফেলতে হয়। কলম মানসিকতার মানুষ হলে কিন্তু একরোখা হয়ে গেল, ওই সেই হাসিনায় পরিণত হতে হবে। যদি কলম মানসিকতার হন, আপনাকে পেন্সিল মানসিকতা হতে, আপনাকে ক্রিটিকটা ধরতে হবে। আপনাকে মানুষ যে ক্রিটিক করছে এটা যদি আপনি বুঝেন এবং শুদ্ধে নেন, তাইলে কিন্তু আপনি দেশের জন্য সার্ভিস দেন, নিজের জন্য সার্ভিস দেন। তা আমি ভাই পেন্সিল মানসিকতার লোক, আমি কলম মানসিকতার লোক না। আপনাকে সবসময় ফ্রেন্ডলি ভাবেই পাই মিডিয়া, আপনি সবসময় কথা বলেন। আমি শেষ করবো, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আসলে এই কথাবার্তাগুলোকে কিভাবে দেখছেন? না, আমার মনে হয় যে ওই একটা ব্যালেন্স হওয়া দরকার আর কি, যে মন্ত্রীরা নিজেরাও কথা বলবেন, কিন্তু বেশি কথা বলাটা খুব ঝুঁকিপূর্ণ আর কি। কারণ হচ্ছে যে আপনারা এখন দায়িত্বে আছেন, শুধু টকশো কেস না, টকশোতে ধরেন র্যান্ডম যা কিছু বলা যায়, এটার দায়িত্ব ওই লেভেলে না, রাষ্ট্রের পর্যায়ে দায়িত্ব নেয়ার। এবং কথা বলার ক্ষেত্রে সাধারণত আমলাদেরকে কাজে লাগাতে পারলে বেটার আর কি, যারা অফিসিয়াল স্পোক্স পার্সন হিসাবে মিনিস্ট্রির বক্তব্য দেবেন, মন্ত্রীর না, মন্ত্রণালয়ের বক্তব্য দেবেন। কারণ মন্ত্রীর বক্তব্য